নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে যোগমায়া এবং সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্য। এই কোর্সটা কী অ্যাকচুয়ালি, কারা এটা করতে পারেন, বা এর থেকে কী আমরা লাভ পেতে পারি, বা বেনিফিশিয়াল সাইডগুলো কী থাকে, বা এই হিলিং মডালিটিসটাকে কীভাবে প্র্যাকটিস করা হয়ে থাকে। সবার প্রথমে দেখুন, এখানে দুটো কথা আসছে। একটা হচ্ছে যোগমায়া, আরেকটা আসছে সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্য। যোগমায়া যখন আমরা প্রথম বলি, এই যোগমায়া কথাটি যদি আমরা পুরাণ বা দুর্গা সপ্তশতী এই গ্রন্থে দেখি, তখন কিন্তু এই যোগমায়া কথাটা পাওয়া যায়। পৌরাণিক কাহিনী মতে বা ধর্মগ্রন্থ অনুসারে বলতে পারা যায় যে এই যোগমায়া ছিল কিন্তু শ্রীকৃষ্ণের বোন। আবার কোথাও শাস্ত্র থেকে আমরাও এটা জানতে পারছি যে যখন নারায়ণ যোগ নিদ্রায় মগ্ন থাকেন, তখন এই যোগমায়া শক্তিই কিন্তু একটা চালিকা শক্তি বলতে পারেন, টোটাল ইউনিভার্সকে যখন সে চালনা করে, যে ক্রিয়াটা করে থাকে। এটা গেল একটা শাস্ত্রের দিক। এবার এখানে যে হিলিং মডালিটিসের এখানে যে যোগমায়া কথাটা বলা হচ্ছে এবং সাল্ভিক গুপ্ত মন্ত্র রহস্য, এই জিনিসটা কি? যোগমায়া হচ্ছে ইউনিভার্সের সেই একটা জায়গা, যেটা বলতে পারেন একটা শূন্য স্থান, যেখানে সমস্ত কিছু নেগেটিভ এবং পজিটিভ শক্তিটা এসে মিলিত হয়ে যায় এবং ওইখানে কোনো কিছুই থাকে না। এই শূন্য স্থানের সাধনা বিভিন্ন তান্ত্রিক বা অবতার বরিষ্ঠ মানুষরা কিন্তু যুগ যুগান্ত ধরে করে এসছেন এবং এই শক্তির ব্যবহার মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কিন্তু এনারা ব্যবহার করেছেন। যেটা বৌদ্ধিজমে রয়েছে বা বৌদ্ধিস্ট আপনারা বলতে পারা যায় যে বৌদ্ধিস্ট ফিলোসফিতে এই যোগমায়া শক্তির প্রচুর পরিমাণে আপনার ব্যবহারও করা হয়ে থাকে বলতে পারেন, বা এর সাধনা কিন্তু করা হয়ে থাকে। এটা ছিল মোটামুটি ধরুন একটা যোগমায়া শক্তি। এটা কি বোঝাবার আমি চেষ্টা করছি। যোগমায়াতে বলতে পারেন যোগমায়া শক্তিটা সেই শক্তি যেটা সমস্ত কিনা দেব দেবীর শক্তির মিশ্রিত রূপ, একটা এনার্জি, সমস্ত যত দেবদেবীরা রয়েছেন তাদের সমস্ত এনার্জির মিলিত একটা রূপ। এবারে যোগমায়া হলো একটা পার্ট, আর আরেকটা হচ্ছে যে সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্য। এই সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্য, এই যে সাল্ভিক, ইনিকে সাল্ভিক যেটা জানা যায় যে ইনি একজন ঋষি ছিলেন, যার জন্ম সময়ের সাথে সাথেই একটা দৈববাণী হয়েছিল, যেখানে তার পিতাকে বলা হয় যে এই ছেলেটি যেটি জন্মেছে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু কোনো পিতাই কিন্তু তার পুত্রকে জন্ম সময় মেরে দিতে পারেন না। সাল্ভিকের পিতাও সেটা পারেননি। তো উনি করেছিলেন কি, উনি এনাকে না মেরে উনি কোনো নদীতে এনাকে ভাসিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, জলের স্রোতে উনি ভাসতে ভাসতে কোনো এক ঋষির কুটির অবধি চলে যান, যেখানে ওই ঋষি এনাকে উদ্ধার করেন এবং লালন পালন করে বড় করেন। সাল্ভিকের মধ্যে ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধা ছিল, তার অত্যন্ত পাণ্ডিত্য লক্ষ্য করা যায়। আর যত দিন যায় দেখা যায় যে এই সাল্ভিক মুনির মধ্যে কিন্তু প্রচণ্ড ক্রোধ, জেদ, এই জিনিসটা কিন্তু বাড়তে থাকে। এই জিনিসটা ছিল। সাল্ভিক কিন্তু খুব অল্প বয়সের মধ্যেই এই সাল্ভিক ঋষি অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং দেখা যায় যে সময়ের সাথে সাথে চলতে চলতে উনি যখন বড় হয়ে উঠলেন এবং ওনার প্রচুর শিষ্য সামন্ত হলো, তারা সাল্ভিককে কিন্তু প্রচণ্ড ভয় খেতেন। কী কারণের জন্য? তার অত্যন্ত ক্রোধের জন্য। আবার এই শিষ্যরা কিন্তু ওনাকে ছেড়ে যেতে চাইতেন না। কী কারণের জন্য? তার অগাধ পাণ্ডিত্য জ্ঞান, যেটা অন্যত্র কোথাও তারা পাবেন না। এই কারণের জন্য ওনারা কিন্তু ছেড়ে যেতে পারেননি। তো যাই হোক, এই যে সাল্ভিক মুনি, উনি ওনার জীবনে প্রচুর প্রায় লক্ষাধিক মন্ত্র কিন্তু আবিষ্কার করেছিলেন বলতে পারেন, বা তৈরি করেছিলেন, ওইগুলোকে ডিকোড করেছিলেন। ইউনিভার্সের বিভিন্ন যে এনার্জি রয়েছে, যে ভাইব্রেশনগুলো রয়েছে, সাউন্ডেরও ভাইব্রেশন, সেই প্রত্যেকটা জিনিসকে উনি ডিকোড করেছিলেন এবং প্রত্যেকটা ওই ভাইব্রেশনকে কিন্তু একটা নির্দিষ্ট সিম্বলের আকার দিয়েছেন। সিম্বল মানে কি? যন্ত্র, ধরুন কিছু জ্যামিতিক সাইন। তো এইখান থেকে বোঝা গেল যে যোগমায়া একটা এনার্জি, আর সাল্ভিক গুপ্ত মন্ত্র রহস্য যেটা বলা হচ্ছে, যে সাল্ভিক মুনি তার জীবনে যে প্রচুর পরিমাণে আপনার মন্ত্র
বলতে পারেন রচনা করেছিলেন বলুন বা আবিষ্কারক, যে হিসাবেই ধরুন না কেন ওনাকে, এই যে মন্ত্রগুলো ছিল সেইগুলোকে উনি পার্টিকুলার কিছু কিছু ডায়াগ্রামের আকার দিয়েছিলেন, মানে যন্ত্র বা সিম্বল। এবার এই যোগমায়া শক্তি আর এই সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্যের যে যন্ত্রগুলো রয়েছে, এইটা মানব জীবনের ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে। যে যন্ত্রগুলি উনি আবিষ্কার করেছিলেন, টোটাল তার জীবনে ওই সমস্ত যন্ত্রের মধ্যে কিন্তু মানুষের যে কোনো সমস্যার কিন্তু সমাধানের সূত্রটা লুকিয়ে ছিল। তাহলে একটা ভেবে চিন্তা করে, মানে একটা জিনিস চিন্তা করে দেখুন, একটা ঋষি, একটা মুনি ধরুন, তার টোটাল জীবনে এত কিছু মন্ত্র উনি উদ্ধার করেছিলেন এবং তার ওই মন্ত্রগুলোকে উনি জ্যামিতিক আকার, মানে একটা ডায়াগ্রাম বা সিম্বলের রূপ দিয়েছিলেন, যার মধ্যে কিনা মানুষের জীবনে ঘটে চলা প্রত্যেকটা দিনের যে কোনো সমস্যার সমাধানের কিন্তু সূত্র লুকিয়ে ছিল। তার সঙ্গে আরও বহু কিছু উনি আবিষ্কার করেছিলেন। এবার এই যোগমায়া শক্তি বা সাল্ভিক গুপ্ত মন্ত্র রহস্য আজকের তারিখে যেটা আমরা ব্যবহার করে চলেছি, এইটাকে ব্যবহারিক যে এর দিক বা ব্যবহারিক যে প্রয়োগ, সেইটা যিনি প্রথম নিয়ে এসেছিলেন আমাদের সামনে, উনি হচ্ছেন শ্রী এস.কে. সাইনি। এস.কে. সাইনি 1997 সালে লামা ফেরার দীক্ষা শুরু করেছিলেন এবং লামা ফেরার এই হিলিং মডালিটিসটা উনি প্রচলন করেন। তারপরে উনি আপনার এই সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্য যে যন্ত্রগুলো রয়েছে, আমরা কিভাবে আমাদের মানব জীবনে যে কোনো ইস্যুতে আমরা ব্যবহার করতে পারি এই যোগমায়া শক্তি দিয়ে, সেটার কিন্তু উনি প্রচলন করেছিলেন বলতে পারেন, বা উদ্ঘাটন করেছিলেন, বা জিনিসটাকে আবিষ্কারও করেছিলেন নতুন করে বলতে পারেন। যোগমায়া শক্তিটাকে এখানে একটা চালিকা শক্তি হিসাবে বিচার করা হয়। কীরকম? যেরকম ধরুন যোগমায়া একটা চালিকা শক্তি, আর যে বিভিন্ন যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলোকে চার্জ করার জন্য যোগমায়া এনার্জিটাকে যখন ওই পার্টিকুলার যন্ত্রে প্রয়োগ করা হয়ে থাকে, তখন কিন্তু আপনার এই যে যোগমায়ার যে সিম্বলগুলো কিন্তু ওয়ার্ক করে। তো এই যে সাল্ভিক গুপ্ত মন্ত্র রহস্য যোগমায়া, এই যে বিদ্যাটা যোগমায়ায়, এই সাল্ভিক গুপ্ত মন্ত্র রহস্যে এখানে কিন্তু সাল্ভিক মুনির যে পুরনো গ্রন্থ বলতে পারেন, যেটার থেকে এস.কে. সাইনি ভগবানের বুদ্ধের দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি পুনরুদ্ধার করেছিলেন, সেখানে উনি মোটামুটি 450 সিম্বল কিন্তু পুনরুদ্ধার করেছিলেন। পরবর্তীকালে যেখানে উনি 150 সিম্বল বের করে দিয়েছিলেন, মানে বাদ দিয়ে দিয়েছিলেন, কারণ ওইখানে কিছু উনি এমন কিছু খুঁজে পেয়েছিলেন যেটা কিন্তু মানব সমাজে এলে মানুষ অন্য কারুর ক্ষতি ঘটাতে পারে। তাহলে প্রথম আরেকটা জিনিস এখানে ক্লিয়ার হলো, সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্যে যা কিছু রয়েছে যেটা আমরা আজকের তারিখে ব্যবহার করছি, এর মধ্যে ক্ষতিকারক কোনো দিক নেই, বা এই বিদ্যাটা কারুর ক্ষতির জন্য কেউ কোনোদিনই ব্যবহার করতে পারবে না। কারণ যে যন্ত্রগুলো বা সিম্বলগুলো রয়েছে সেগুলো কোনো কারুর ক্ষতির দিক নির্দেশ দেয় না। একমাত্র মানুষ তার জীবনে যে ইস্যুগুলো দৈনন্দিন জীবনে চলছে সেইগুলো থেকে হিল্ড আপ কীভাবে হবে, সেই জন্যেই এটা ব্যবহার করে থাকেন। দেখুন, একটা যন্ত্র ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারে না যতক্ষণ না তার মধ্যে কোনো এনার্জি পুট করে ওই যন্ত্রটায়, মানে প্রাণ সঞ্চার করা হয়, বা যন্ত্রটাকে চলার মতো বলতে পারেন, বা অ্যাকশন নেওয়ার মতো একটা জায়গায় নিয়ে আসা হয়। ধরুন আপনি আজকের তারিখে কোনো একটা এলইডি বাল্ব নিয়ে এলেন, সেটা 10 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট, যে কোনো ওয়াটের হোক না কেন, ওটার মধ্যে যতক্ষণ না বিদ্যুৎ শক্তি প্রয়োগ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাল্বটা আপনাকে আলো দিতে পারবে না, মানে ওর সার্ভিসটা দিতে পারবে না। ঠিক সেরকমভাবেই এই যোগমায়ের মধ্যে যে 300 সিম্বল আমরা পাই বা রয়েছে, এটা তখনই কিন্তু আমাদের ব্যবহারের উপযোগী হয়ে থাকে যখন এই যোগমায়া শক্তিটাকে তার মধ্যে বিশেষ একটি প্রক্রিয়ার দ্বারা পুট করে ওই যন্ত্রটাকে জাগানো হয়ে থাকে। এটা গেল একটা দিক। এবার এখানে যে 300 সিম্বলের কথা আমি বললাম, এই 300 সিম্বলের মধ্যে আমার কোন সিম্বলটা আজকের তারিখে প্রয়োজন, বা আমার জীবনে কোন কোন সিম্বলগুলো প্রয়োজন, সেটাকে আমরা ডিকোড করব কীভাবে। এখানে যে ডিকোড করার যে প্রসেসটা আছে আপনার যোগমায়া সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্যে,
সেটা কিন্তু খুবই ইজি এবং খুবই সহজ। কিন্তু যে কোনো একটা বাচ্চা ছেলেও যার স্মৃতিশক্তিও কম মনে করুন, সে কিন্তু খুব সহজে করে দেবে। এখানে নিউমারোলজিতে যে লসু গ্রিড ইউজ করা হয়, এই ধরনের কোনো একটা লসু গ্রিড ইউজ করা হয়ে থাকে। তার সাথে কি ব্যবহার করা হয়, আমরা যে সময়ে পৃথিবীতে এসেছি বা জন্মগ্রহণ করেছি আপনার, তার ওই পার্টিকুলার টাইমটা, এই টাইমটা লাগে। তাহলে আমার ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ এই দুটোকে ক্যালকুলেট করে আমি আমার জন্ম সময়ে যে ইস্যুগুলো নিয়ে জন্মেছি, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাই মনে করুন প্রত্যেকটা ব্যক্তিই জন্মগ্রহণ করবে, তার বাইরে তো কোনো সংখ্যা হয় না। এবং এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিছু কিন্তু এর দুর্বলতা থাকে বলতে পারেন, বা কিছু আনহিল্ড পোর্শন থাকে। সেই জায়গাগুলোকে যে আনহিল্ড হয়ে আছে, ওইটাকে আপনি হিল্ড আপ করার জন্য কিন্তু এই যোগমায়া সাল্ভিক মন্ত্রটা আমরা প্রয়োগ করতে পারি। মানে আমার জীবনে যেটা জন্মগতভাবে যে ইস্যুটা রয়েছে ধরুন, সেই ইস্যুটাকে হিল্ড করা যায়। এটা কোনো টাচ থেরাপি নয়, এই জিনিসটা কিন্তু কোনো টাচ থেরাপি নয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই যোগমায়া শক্তিকে আমরা কি আমাদের বাস্তুর যে এনার্জিটা রয়েছে ধরুন, সেই এনার্জিটা বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারি, 100% করতে পারি। আমাদের বাস্তুর যে 16টা জোন, 16টা দিক রয়েছে মনে করুন, 16টা যে দিক রয়েছে, কোনো পার্টিকুলার দিক যদি দুর্বল হচ্ছে, পলিউটেড হচ্ছে, বা ওইখানের এনার্জি যদি ডরমেন্ট হয়ে গেছে ধরুন, চাপা পড়ে গেছে, সেই জায়গাটাকে কি আমরা হিল্ড আপ করতে পারি? ডেফিনেটলি করতে পারি। ওই জায়গাটাকে আমরা হিল্ড করতে পারি। তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে ধরুন চলতে গিয়ে যে ধরনের ইস্যু ওঠে, যে ধরনের ইস্যু বলতে আমাদের দেখবেন যেরকম ন্যাটাল চার্টে যে গ্রহের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় যে পরিস্থিতিগুলো আমাদের তৈরি হয়, কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি, সেই জায়গাগুলোকে হিল্ড আপ করার জন্য যোগমায়া বিদ্যাকে কিন্তু অ্যাপ্লাই করা যায়। এবং আরেকটা জিনিস যেটা আমি বললাম, এই যোগমায়া বিদ্যাটা কিন্তু রেইকির মতো কিন্তু টাচ হিলিং প্রসেস নয়। এইখানে এমন কিছু একটা বিশেষ বস্তু আপনার রেডি করা হয়, যেটা আমাদের অরার টাচে থাকলেই কিন্তু এটা অটোমেটিক্যালি কাজ করে। এবং আমার বডির অরার টাচ অরার সংস্পর্শে রাখার জন্য সবসময় যে জিনিসটা আমাকে ক্যারি করতে হয়, তাও হয় না। এটা সবথেকে ইজিয়েস্ট প্রসেস। তারও কিছু বিশেষ প্রক্রিয়া এখানে থেকে থাকে। এই যে যোগমায়া বিদ্যাটায় যেটা আমি বললাম যে এটা তো কোনো টাচ হিলিং নয়, আর এর যে ব্যবহারিক দিকগুলো অত্যন্ত সহজ, এবং এখানে যে সিম্বলগুলো রয়েছে, সিম্বলগুলো ডিকোড করার যে প্রসেসটাও সহজ। এবং যে কোনো নিত্য নৈমিত্তিক ঘটনার জন্য, সেটা মনে করুন আনহিল্ড অবস্থায় আছে, বা কোনো জিনিসকে আমি বৃদ্ধি করতে চাইছি আজকের তারিখে। ধরুন আপনি একটা বিজনেস করছেন, মোটামুটি বিজনেসটা আপনার ভালোই চলছে, খারাপ চলেনি, ওখানে কিন্তু কোনো আপনি ইস্যু পাননি। তথাপি এইখানে দেখা গেল যে আপনি কোনো কিছু একটা গোল সেট করেছেন বা একটা গোল অ্যাচিভ করতে চাইছেন। ওই গোলটা যে আপনি অ্যাচিভ করতে চাইছেন, তার জন্য কি যোগমায়া বিদ্যাকে অ্যাপ্লাই করা যায়? 100% ওখানে কিন্তু করা যায়। তারও এখানে কিছু পদ্ধতি আপনার দেওয়া আছে। তো যাই হোক, কেউ যদি এই কোর্সটা শিখতে চান, তাহলে আমার সাথে আমার এই নিচের দেওয়া ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে যোগাযোগ করবেন। এই কোর্সটা আপনার অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শেখানো হয়ে থাকে। আর যদি এই কোর্স সম্বন্ধে কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।